সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমরা আমাদের বন্ধু সাইফুল আমিনকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশে চলমান রাজনীতি যেটা বাংলাদেশে নতুন শিশু দলটা সারা দেশে ঘুরছে, সমস্যা পড়ছে বা সমস্যা তৈরি করছে। আর জামাত আজকে খুব বড় একটা সমাবেশ করেছে, সেই সমাবেশের বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো। সাইফুল ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নেওয়ার জন্য। জামাতের বিষয়টা আপনি কিভাবে দেখেন আজকে? আমি কি ফান করে বলবো না সিরিয়াসলি? ফান করে বলবেন। এটা ফান পার্টি, এটা কোনো সিরিয়াস পার্টি না। বাট তারা সিরিয়াস পার্টি, তাদের ক্যাডার রাজনীতি। তারা তারা যে কথাবার্তা, হ্যাঁ, যেমন আল্লাহ রায়, হ্যাঁ, মনুষ্য সৃষ্ট কোনো আইনে সমাধান হতে পারে না, এই কথাটা তারা বলছে মনুষ্য সৃষ্ট প্রযুক্তির মাধ্যমে। সেটার জন্য তো বললাম, ওরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, ওরা কিন্তু দুর্দান্ত দুষ্ট টাইপের, এবং তারা কিন্তু একেবারে প্ল্যান্ড ওয়েতে আগায়। দেখেন 53 বছরে ওদেরকে কিন্তু আমরা নিঃশেষ করতে পারিনি। 53 বছরেও কিন্তু না, খানাপোনারা কিন্তু তাকে নিঃশেষ করার দরকার নেই তো, তাকে নিঃশেষ করার দরকার নেই। 53 বছর ধরে সে তার দলের নেতাকর্মীর মধ্যেই আছে, মানুষের মধ্যে নেই। আমি সেটার চাইতেও বড় বলি যে আমাদের রাজনীতি 53 বছরে শেষ হওয়া উচিত ছিল। সেটা শেষ হওয়ার আমি যেমন ট্রেনটা সর্বশেষ যেটা হলো, আমি ট্রেনটা দেখলাম স্টেশনে মানুষের আমাদের দেশে মানুষের যানবাহন এমনি কম, খুব সীমিত। আমাদের তো এক্সেস কয়েক জোড়া ট্রেন নাই আমাদের, বা ইয়ে নাই। এই ধরেন তার ট্রেনটার কারণে সে ভাড়া করলো বা যেইভাবেই করলো, মানুষ তো সাফার করলো। মানুষ ট্রেনে উঠতে পারতেছে না, বগিতে উঠতে পারতেছে না, সে গালিগালাজ করতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে। কাজে তাকে এইভাবে সব ট্রেন রেগুলার ভাড়া করতে দেন। কিন্তু বাড়ি ভাই, আপনি যদি থিওরিটিক্যালি যদি আসেন, এই দলের রাজনীতি থাকবে না। এই রাজনীতি দল 53 বছর পরেও ট্রেনে আমাদের বাঙালির যাত্রীর পরিবর্তে পাকিস্তানি বীজের যাত্রীর জন্য সিট দিতেই হবে, তাদেরকে ট্রেন ভাড়া দিতে হবে, তারা অন্য সিট দখল করে নেবে। এই সিচুয়েশনটা কেন হতো? এরা কেন এরকম সুযোগ পেল? সেটা যদি আপনি ঐতিহাসিক বিশ্লেষণ করেন, সারা দুনিয়াতে কিন্তু পরাজিত প্রার্থী, যেটা এরা বলে, এরা কিন্তু খুব সিরিয়াসলি একটা কথা বলে, যেটা কিন্তু আমি খুব কেয়ারফুলি খেয়াল করি। এরা বলে পরাজিত থেকে বাঁচিয়ে রাখা যাবে না, তার মানে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। তারা কিন্তু তাদের টার্গেট কিন্তু ঠিক করে, যেটা 53 বছর ধরে আওয়ামী লীগ বা আওয়ামী রাজনীতি বা স্বাধীনতার পক্ষের রাজনীতি তাদের সাথে রিকনসাইল করার চেষ্টা করে, তাদের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভালোবাসার চেষ্টা করছে, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে। এটা ব্যর্থ হয়ে, কারণ এটা কখনোই সম্ভব না। আপনার যার রক্তের মধ্যে আছে যে আপনি পুরো একটা জাতিগোষ্ঠীর বিরোধিতা করেন, সেই জাতিগোষ্ঠীকে সে সবসময় শত্রু মনে, সে নিজেকেই একমাত্র, তার দলটাকে একমাত্র মনে করেন যে সঠিক। সে কখনোই বাংলাদেশের স্বাধীনতা সঠিক বলে না। কেন বলে না? আমি আবার আপনারা বলতেছি, কেন আপনার সাথে তর্ক করছি। আজকে নায়েবে আমি তাহের বলছে, সে কি বলছে একদম এক্স্যাক্টলি আমি আপনাকে কোট করে বলছি। সে বলছে 53 বছরে বাংলাদেশ রাজনীতিই হয় না, ব্যর্থ হয়ে, রাজনীতি ব্যর্থ হয়ে। তার মানে তারা যে ক্ষমতায় ছিল না, তারা ক্ষমতায় আসতে পারে না। 53 বছর আগে তারা যে পরাজিত হয়েছিল, বাঙালি ভুল করেছে। তাকে এই কথা বলার সুযোগ কে দিয়েছে? এই কথা বলার সুযোগ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথার মানে তাদের মাথায় উঠে নাচিয়েছে জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। তাদেরকে মাথায় উঠে নামিয়েছে পাকিস্তান ফেরত জেনারেল এরশাদ। তাদেরকে মাথায় উঠে নিয়ে আসছে সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ওয়াইফ। তাদেরকে মাথায় উঠিয়ে নাচার সুযোগ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা নিজে। এগুলো এই ঐতিহাসিক সত্যকে আপনি বেরোতে পারবেন না। এবং তারা আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদের নির্যাস খেয়ে, আপনি বলেন না উকুন কিন্তু সবার অগোচরে কিন্তু রক্ত খায়। আপনি
কখন টের পান? যখন আপনি ব্যথা পান। তার আগ পর্যন্ত তো ব্যথা পান না। এখন আপনি ব্যথা পেয়েছেন বলে এখন কিন্তু কথা বলছেন। এতদিন পর্যন্ত তারা উকুনের মতো আমাদের রক্ত চুষে, এবং সে সুযোগ করে দিয়েছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অজ্ঞানে অজান্তে বা ভালোবাসায়, জিয়ারাম জ্ঞানে জ্ঞান মানে সবকিছু বুঝে শুনে এটা করে। তারপরে এরশাদ বুঝে শুনে এটা করে, খালেদা জিয়া বুঝে শুনে করে, শেখ হাসিনা বুঝে শুনে করে। শেখ হাসিনা ভোটের পলিটিক্স করতে গিয়ে এদেরকে মাথায় উঠে এনেছে, যারা মাথায় উকুনের মতো করে থেকে আমাদের রক্ত চুষে খেয়েছে। এবং আজকে 53 বছর পরে সরওয়ার্দী উদ্যানে, যেখানে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল, সেই জায়গায় তারা জাতীয় সমাবেশ করে, সেখানে ঘোষণা দেয় 53 বছর ভুল ছিল আমার। তো বাড়ি ভাই, আপনি এভাবে বললে হবে না যে সে যে আপনার আমার ঘর বাড়ি দখল করে নেয় না, এটি তো এখন পর্যন্ত অনেক বড় ব্যাপার। মাত্র ট্রেন দখল করেছে, বাকি পরে দখল করবে আপনাকে। এদেরকে নিপাত করা ছাড়া আপনি, আমি এই যে নব্য বাচ্চা পার্টি অমুক পার্টি, তবে আমি ওদেরকে মোটেও কেয়ার করি না। কেয়ার করি যারা 53 বছর ধরে তাদের দাদা বা দাদার পরে এখন নাতি নাতি পর্যন্ত এসে আমাকে দংশন করছে। কেন? কারণ আমার রক্ত খেয়েছে, আমার আর্মিতে চাকরি করছে, আমার পুলিশে চাকরি করছে, আমার প্রশাসনে চাকরি করছে। নাসিমুল গনি যে স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের তদন্ত কমিটির চেয়ারম্যান আছে, তার বাবাকে খেয়াল করে দেখেন প্লিজ, এগুলো দেখেন। এরা রক্ত চুষে চুষে খেতে খেতে বাংলাদেশ সিনিয়র সচিব পর্যন্ত হয়ে বসে আছে। এটা কে সুযোগ করে দিয়েছে? এদেরকে যদি প্রথমেই কোনো একটা সরকার এদেরকে জাস্ট সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিতে পারে, নো ইউ ক্যানট কাম ইন দ্য মেইন স্ট্রিম, নো ইউ শুড গো আউট অফ আওয়ার মেইন স্ট্রিম। তাহলে এরা আজকে এই অবস্থায় আসতো না। এদের কেউ কেউ আসতো, যেমন ধরেন আমি আমার মানে এগুলা বললে একটু আমাকে ফিউডাল মনে হবে, তারপর আমি বলছি আমাদের কালচারাল যে হেরিটেজ। আপনি আপনি নোয়াখালীতে যদি বনেদি কোনো বাড়িতে যান, আমি নোয়াখালীর কথা, আপনার সিলেটে কি আমি সেটা আমি কিছু জানি, তারপর আমি বলি নোয়াখালীতে দেখে বনেদি বাড়িতে যান, তখন কিন্তু আপনি দেখবেন যে জমিদার থেকে তারা যারা তালুক নিয়েছে বা যারা বাড়ি করছে, তারা কিন্তু তাদের পাশে বলে কি উত্তর বাড়ি, পরে দক্ষিণ বাড়ি, তাদেরকে রেখেছে, তাদের মেইন স্ট্রিমে আসার জন্য তাদেরকে সময় দিয়েছে। তাদের সন্তানরা কিন্তু বাংলাদেশের সেক্রেটারি হয়েছে, আই নো দ্যাট, বাট ইট টুক টাইম, গিভ দেম টাইম। আপনি কিন্তু সেই টাইম না দিয়ে যদি তখনই বলতেন যে আপনার মজুরের কাজ করেছে, তাকে যদি আপনি অল অফ এ সাডেন বলেন যে তুমি আর আমি সমান, ইউ ক্যানট ডু দিস। তাকে তো আপলিফট করতে হবে, তাকে শেখাইতে হবে, তাকে বংশ পরম্পরা বড় করতে হবে। আর আমরা কি করেছি? আমরা যাকে অবদমন করার কথা ছিল তাকে আপলিফট করছি। অথচ সমাজ কত পরিবর্তন আছে। আজকে আপনার উত্তর বাড়ির লক্ষিত সেক্রেটারিও আছে। কেন আছে? কারণ ধীরে ধীরে আপলিফট করেছেন আপনি তাদেরকে। মজুর থেকে আপনি তাকে জমির মালিক করেছেন, জমির মালিক থেকে আপনি তাকে ব্যবসার মালিক করেছেন, ব্যবসা মালিক থেকে তার সন্তানরা লেখাপড়া করেছে, তার সন্তানরা লেখাপড়াকে আপনার আপনার পরিবারের চেয়ে অনেক বড় উঁচু দরে গেছে। কেন গেছে? কারণ আপনি তাকে সময় দিয়েছেন এবং আপনি তার সুযোগ দিয়েছেন। আর আপনি এদেরকে সুযোগ দিয়েছেন কাকে? একই রকম সুযোগ আপনি বড় সুযোগ দিয়ে গেছেন যে আমার বিরোধিতা করছে, আমার এই মজুরের বিরোধিতা করছে, আমার এই শ্রমিকের বিরোধিতা করছে, আমার এই কৃষকের বিরোধিতা করছে, আমার কৃষকের বউ মাঠে কাজ করলে তারা ফতোয়া দিয়েছে, আমার শ্রমিক যখন গার্মেন্টসে কাজ করে, আপনি গার্মেন্টসে যখন বাংলাদেশের প্রথম শুরু, আপনি মনে আছে যে গার্মেন্টসের যে শ্রমিক কত এই গার্মেন্টসের মেয়েদেরকে, মানে আমি এই শব্দগুলি উচ্চারণ করি না কোনোদিন, মেয়েদেরকে এক্সট্রিম লেভেলে এরা গালি দিচ্ছে, এখনো দেয়। অথচ তারা কিন্তু আমি সবাই কিন্তু তাদেরকে প্রশ্রয় দিচ্ছি, তাদেরকে জায়গা দিচ্ছি, তাদেরকে জায়গা দিয়ে তার কথা বলার সুযোগ। আজকে আপনিও বলছেন যে তারা রেল স্টেশনে, আরে ভাই এটা তো ইস্যু না, ইস্যু হলে তারা রেলই যোগ্যতা থেকে তাদেরকে বাতিল করে দেওয়া, তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বা থার্ড ক্লাস সিটিজেন করে দেওয়া, যাতে তাদের সময় পায়, 3টা জেনারেশন সময় পায় যে শিখে আসা যে লোক আমাদের পিতারা এবং প্রপিতামহরা ভুল করেছিল, সে ভুল শুধরাতে আমাদের 3টা জেনারেশন লেগেছে। You should give them time. You shouldn't bring them in the name of socialism, in the name of Sammo, in the name of Meda, in the name of যে তারা মেধাবী, এখন যখন জামাতের সবগুলোই যদি মেধাবী হয়, আপনি কি করবেন? এই দেশটা জামাতের হাতে ছেড়ে দিবেন? নো, দ্যাট ক্যানট হ্যাপেন এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড। ইভেন আমেরিকা তো এটা দিবে না যে সে ধরেন সকল রেড ইন্ডিয়ান
মেধাবী হয়ে গেল, আমেরিকানরা সকল ইন্ডিয়ানদের সুযোগ দিবে? লাইক আপনার অস্ট্রেলিয়াতে আপনার যদি আদিবাসী অস্ট্রেলিয়ানরা সব মেধাবী হয়, আপনি কি অস্ট্রেলিয়ানদের সুযোগ দিবে? আপনি যদি কানাডা, যে ফার্স্ট নেশন যাদেরকে বলে, তারা সব মেধাবী হলো, সবাই সুযোগ দিবে? দেবেন। কারণ কি? আপনি মেইন স্ট্রিম না, তারা মেইন স্ট্রিম না এখন। তো এই রাজাকার আলবদরা আমাদের কখনোই মেইন স্ট্রিম ছিল না। আজকে তারা মেইন স্ট্রিমের মতো সোহরাওয়ার্দী উদ্যানে শুধু জনসভা করেনি, তারা উদ্ধত দেখেছে আমাদের শাহবাগ চত্বরে, জাহানার ইমাম চত্বর, তারা উদ্ধত দেখেছে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে জনগণকে জোর করে তাদের বক্তব্য শুনি। বাড়ি ভাই, আমাদেরকে রাইটলি আইডেন্টিফাই করতে পারবো হোয়াট ইজ দ্য প্রবলেম। প্রবলেম ইজ যে যেই জনগোষ্ঠী বাংলাদেশকে স্বীকারই করে, তারা কোথায় কোথায় আফগানিস্তান বানাতে চায়, তারা কোথায় কোথায় পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক হলে তারা খুশি হয়। আপনি তাদের হাতে বাংলাদেশ ছেড়ে দিবেন? শুড ইট বি লাইক দ্যাট? আই এম সরি বাড়ি ভাই, আমি বক্তৃতা দিচ্ছি না, আমি রাজনীতিবিদ না, কিন্তু আমার বেসিক কোশ্চেন গুলো এই জায়গায় যে আপনি ওদের এই যে মশক জাতীয় আলোচনা করে ওদেরকে এই যে তারা এইটা করছে ওইটা, না না, ওরা তো ক্লিয়ার যে আমাদের স্বাধীনতা, এর বাইরে কোনো পরিচয়, জাস্ট এই পরিচয় আছে। একটা স্বাধীনতা বিরোধী ট্রেনে উঠতে পারবে না, সিম্পল। একটা স্বাধীনতা বিরোধী ট্রেনে উঠেও সে থার্ড ক্লাস বগিতে থাকবে। হি ক্যানট কাম, হি ক্যানট কাম সেকেন্ড ক্লাস অর ফার্স্ট ক্লাস, ওর উঠতেই পাবে। একটা জেনারেশন তাদেরকে অফ করা দরকার ছিল, যে একটা জেনারেশন সাফার করে, তাহলে সেকেন্ড জেনারেশনটা কিন্তু শিখতো যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইভাবে, আমার বাবারা ভুল করেছিল, ভুল করার কারণে আমরা এখন সাফার করতেছি এবং আমাদের রেকটিফাই হতে হবে। তা না হয়ে হয়েছে তাদের বাবারা বঙ্গবন্ধুর আমলে এসেই সবাই যে তোরা মতিন, একটা গল্প বলি আপনাকে। তোরা মতিন বঙ্গবন্ধুর আমলে বের হয়ে কি করছে জানেন? স্বাধীনতা বিরোধী তোরা মতিন, মনে আছে আব্দুল মতিনের কথা? সে 32 নম্বরে ঢুকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যা বলছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে চিল্লাইতেছে, বঙ্গবন্ধু চা খাচ্ছে। এটা কিন্তু লিখিত, সেখানে তাকে কেউ ঢুকতে দিচ্ছে, তখন সে চিৎকার করছে বঙ্গবন্ধু আমি চোরামতি। বঙ্গবন্ধু চোরামতিনকে তার বাড়িতে ঢুকতে দিয়েছে। এই উদারতা দেখানো উচিত হয়নি। চোরামতিনকে চোরামতিনের জায়গায় রাখা উচিত ছিল, শাহজির রহমানকে শাহজির রহমান জায়গায় রাখা উচিত ছিল। বঙ্গবন্ধু শাহজির রহমানের বউকে গাড়ি দিচ্ছে, জানেন আপনি? লিখিত পড়িত পাকিস্তানিদের ফেলে যাওয়া একটা গাড়ি শাহজির রহমান ওয়াইফকে, শাহজির রহমান ওয়াইফ কিন্তু বঙ্গবন্ধুকে সবসময় ভাই বলত। বঙ্গবন্ধুর এই উদারতা, যারা আমাদের স্বাধীনতা স্বীকার করেন, স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করছে, যে আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, তাদেরকে বঙ্গবন্ধু মেন স্ট্রিমে আনার চেষ্টা করেছেন, পারেন নাই তো। আর জিয়া রহমান কি করলেন? পুরোটা উন্মুক্ত করে দিয়ে ওদেরকে একেবারে বাংলাদেশের রাজনীতি করা, গোলাম আজমকে দেশে ফেরানোর সুযোগ দিলেন, সবকিছু করে দিলেন। মুক্তিযোদ্ধা এই যে চরম ভুলগুলি করেছে, এই চরম ভুলগুলির উপর দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান ফেরত এরশাদ কিন্তু ক্ষমতা দখল করেছে। খেয়াল করে দেখেন, জিয়া রহমানের আমলেই কিন্তু বাংলাদেশ আর্মির সকল মেধাবী অফিসার বলেন, মুক্তিযুদ্ধ অফিসার বলেন, সকলকে অলমোস্ট সবাইকে কিল করা হবে। তাহলে কিভাবে আসলো পাকিস্তান ফেরতরা? এই কারণেই তো আসছে। আমি পাকিস্তান ফেরতদের কোনো দেখি না, তারাও বন্দী ছিল, কিন্তু যারা মেইন স্ট্রিম হওয়ার কথা তারা মেইন তাদেরকে কিল করা হলো, যারা সেকেন্ড স্ট্রিম হওয়ার কথা তারা কিন্তু। এবং বঙ্গবন্ধুর সময় কিন্তু এই যে পাকিস্তান ফেরত অফিসাররা কিন্তু 1 বছর জুনিয়র ছিল, অর্থাৎ তারা কিন্তু জিয়া রহমানের আমলের ডেপুটি চিফ অফ স্টাফ হয়ে গেছে। বাড়ি ভাই, মানে পুরো ইতিহাসের মধ্যে এত এত ভুল পুরো জেনারেশনের পর জেনারেশন আমরা করে গেছে, আমরা খালি মাফ করে দিয়েছি। আমিও করেছি, আমিও মুক্তিযোদ্ধা ইয়ের কারণে, এই যে আপনার উপাচার্য ছিলেন না যিনি মারা গেলেন, কি নাম যেন ওনার, ভুলে গেলাম, ওনার রিকোয়েস্টে আমিও শিবির চাকরি দিয়েছি ভাই। ওনার রিকোয়েস্ট, ওনার কাছে শিবির কোনো, কারণ ওনারা রিকনসিলেশনে বিশ্বাস করতেন। আমি বুঝিই নাই কি যেন ওনার মারা গেলেন, যে খুব পপুলার আরিফিন সিদ্দিকী রিকোয়েস্ট আমি শিবির চাকরি দিই। আপনি আসাদুজ্জামান নূরের ভাই, আমি কেন এগুলো রেকর্ডেড বলছি, আসাদুজ্জামান নূরের ভাই যিনি শাহাবুদ্দিন সাহেবের মেয়ের হাজবেন্ড ছিল, তার রিকোয়েস্টে আমি শিবির চাকরি দিই। ওরা করেছে, আমি করি নাই, আমরা কিন্তু বুঝি করি নাই। আপনি এই কথাটা যখন বলছেন আমি একটু শেয়ার করি। আমি আমার মনে করি, আমি বিভিন্ন সময় আমার জব ছিল না, বেকার ছিলাম, কিন্তু স্বাধীনতা বিরোধী কোনো কাগজে জয়েন করিনি।
আজকে একটা ছেলে, আমি আজকে আমি জনগণের কাজ করি বিচিন্তা, মনে করেন বিচিন্তা জনগণকে আমার সহকর্মী ছিল, আজকে তাদের চেহারা দেখে আমি তো অবাক। কি সাংবাদিক ছিলাম, ওদেরকে চিনতে পারি নাই, আমাদের সহকর্মী ছিল এরা। হ্যাঁ, আজকে একটা ছেলে আজকে একটা ছেলে প্রশ্ন তুলে বলছে, যে জনকণ্ঠ ছিল, আমরা নিয়ে আসছিলাম তাকে, প্রশ্ন তুলে বলেছে মুজিবনগর নাম কেন থাকবে, মুজিব সেখানে যায় নাই। হ্যাঁ, মুক্তিনগর হইতে পারে, হ্যাঁ, মুজিবনগর হইতে পারে না। মুজিবনগরটা যে বঙ্গবন্ধু বানায় না, তাজউদ্দিনরা বানাইছে। মুজিবনগর নামটা তাজউদ্দিন দে। ভাই, আমরা যে মিস্টেক গুলো করেছি, আমরা ধরেন আমরা বুঝে না বুঝে আমরা যে মিস্টেক গুলো, সেই মিস্টেকের প্রায়শ্চিত্ত দিতেই হবে। সেক্ষেত্রে না কেউ কিন্তু এই মিস্টেকের 17 বছরের যে মিস্টেক উনি করেছেন, জামাত শিবিরকে লালন করেছেন, আমি শেখ হাসিনার ভুল ধরার মতো যোগ্যতা আমার নাই, কারণ সে বাংলাদেশের ডেভেলপমেন্টের উপকার। আপনি যদি তাকে কোনো এক সময় তার নাম মাহাতিরের সাথেও তার নাম আসবে, যে বাংলাদেশের ডেভেলপমেন্টের যে এস্টাবলিশমেন্ট যারা করেছে শেখ হাসিনা করেছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক যে ভুলগুলো করেছে সেটা হলো এই জামাতদের শিবিরকে উনি প্রশ্রয় দিয়ে। এখন এমন হইতে পারে, আমি বুঝি, আমি এটাও বুঝি যে ওনার প্রয়োজনে ভোটের বাক্সের প্রয়োজনে উনি এই পলিটিক্স গুলা করছেন। কিন্তু আপনি যদি বলেন ভোটের ব্যবসার কারণে দেখুন, উনি কি এটা বোঝেন না যে সিম্পল, যে আপনি যদি থানায় থানায় 460টা থানায় আপনি মডেল হাসপাতাল করলেন, মসজিদ করলেন, এখানে আপনি কাকে চাকরি দিবেন? আপনার ছাত্রলীগ চাকরি দিতে পারবেন? আপনি আওয়ামী লীগ চাকরি? এই জিনিসটা কেন বোঝেন নাই? এইটুকু জাস্ট সিম্পল জিনিসটা, যে 460টা মডেল থানায় আপনি কারে চাকরি দেবেন? আপনি তো জামাত শিবিরের লোককে চাকরি দিতে হচ্ছে, বা স্বাধীনতা বিরুদ্ধে চাকরি দিতে হচ্ছে। তারা এই তো আপনার বিরুদ্ধে মাইক লাগায় প্রথম আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আরো একটা বেসিক কথা বলে, যেটা বললাম, আমি জানি না আমার দেশে আর যাইতে পারবো কিনা, যেটা একটা ইনফরমেশন আপনাকে, যেটা কেউ কখনো বিশ্লেষণ করে দেখেন। বাংলাদেশ আর্মি প্রত্যেক প্লাটুন বা ব্যাটালিয়ানে একটা করে ইমাম আছে, জানেন? প্রত্যেকটা বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর সাইল ভাই সবচেয়ে বড় প্রতিযোগিতা কি জানেন? সবচেয়ে বড় প্রতিযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে কেরাত প্রতিযোগিতা। আপনাকে আপনি তো কেরাত করে যান, আমি কেরাতের কথা বলছি না, আমি বেসিক জায়গার কথাগুলো বলছি। প্রত্যেকটা ব্যাটালিয়ান ও কোথাও ব্যাটালিয়ান না, আমার ধারণা প্রত্যেকটা প্লাটুন একটা করে ইমাম আছে। এই ইমামরা কোথাকার জানেন? এরা কিন্তু আমাদের দেশের মেইন স্ট্রিম ইয়াতে আরবি শিক্ষক না, এরা হলো ওই যে কি যেন আরেকটা আছে না শিক্ষা, যে শিক্ষাটা ওই যে শেখ হাসিনা পরবর্তীতে এই যে শফি হুজুরদের শিক্ষা, যেটাকে উনি স্বীকৃতি দিয়ে গেলেন, একেবারে সার্টিফিকেট দিয়ে। এরা বহু আগে থেকে বাংলাদেশ আর্মিতে চাকরি করে। বাংলাদেশ আর্মির ইমাম একজন ক্যাপ্টেন, সে একটা প্লাটুন কমান্ডার, সে যায় কিন্তু কার পেছনে নামাজ পড়তেছে? ক্লাস 10 পাস বা দাখিল বা কিছু পাস একটা যে শফি হুজুরদের মাদ্রাসার ছেলে। আপনি খুব খারাপ এটা শুনলে, আমি আলিয়া লাইনের লোকদের নিয়ে আমার কোনো আপত্তি নাই, কারণ তারা কিন্তু মেইন স্ট্রিম ইয়ের সাথে মানুষের সাথে চলার চেষ্টা করে, কিন্তু এই লাইনটা তো কখনো করে নাই। হেফাজত এখন দেখছেন হেফাজত কি করে? হেফাজত কি শেখ হাসিনাকে এত সুযোগ দিয়েছে, একেবারে কি বলে ওদের মাস্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, যারা যায় আপনি ইয়াতে চাকরি করতে পারে, ইভেন তারা বিএমএ তে পরীক্ষা দিতে পারে, মানে আর্মির অফিসার দিতে পারে, সবকিছু তারা করতে পারে। এই শেখ হাসিনা এই পর্যায়ে, এটা কি নীতিগত ভুল, এটা নাকি ব্যক্তিগত ভুল? এটা নীতিগত ভুল। শেখ হাসিনা এই নীতিগত ভুল, বঙ্গবন্ধু থেকে শুরু করে যে ভুলগুলি চলতেছে, এরশাদরা যেগুলো ইমপ্লিমেন্ট করছে, শেখ হাসিনা তাই ফলো করে গেছে। উনি 460 থানায় যেমন মৌলবীদের, যে এই লাইনের মৌলবীদেরকে আপনি চাকরি দিচ্ছেন, ওরা কি ওনার পক্ষে ছিল? ছিল না। বাংলাদেশের যে আপনি বলেন যে বাংলাদেশ আর্মি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, কেমনে থাকবে? কারণ বাংলাদেশ আর্মির বলে ওদের ধর্মীয় শিক্ষক, আমেরিকাতেও আছে ধর্মীয় শিক্ষক, অন্য জায়গায়ও আছে, কিন্তু দে হ্যাভ টু বি মানে ওই মানে ধর্মীয় লিটারেচার পড়ে আসছে। কিন্তু এরা হলো বিকৃত লিটারেচার পড়ে এসে কিন্তু বাংলাদেশের সর্বত্র এরা মসজিদের ইমাম, মসজিদের
ইয়ে আপনি ইয়েতে সবগুলো মসজিদ আছে, আপনি প্রত্যেক ব্যাটালিয়ন, আপনি যে কোনো ব্যাটালিয়নে যাবেন, ব্যাটালিয়নে একটা করে মসজিদ। আমি মসজিদের বিরোধী না, কিন্তু এই মসজিদে কেন করা হচ্ছে? এই মসজিদে যখন নামাজ পড়তে যায়, ওই ব্যাটালিয়ন কমান্ডার নামাজ পড়তেছে কোথায় জানেন? কার কার পেছনে নামাজ পড়তেছে? যে তার হাফও যোগ্যতা সম্পন্ন না। অথচ ধর্মীয় গুরু বা ধর্মীয় শিক্ষক কিন্তু ইরানেও কিন্তু ধর্মীয় গুরু আছে, তারা কিন্তু শিক্ষিত, তারা কিন্তু ইসলামী রেভলিউশনারি গার্ডকে তারা পরিচালিত করে। কিন্তু এরা কি তা? অত দেখেন যে একটা ব্যাটালিয়নে কি হচ্ছে, একজন কি লাইনে, আমি বারো মানে খারিজি লাইন না কি লাইন বলে, এই লাইনের একজন ওখানে ইমাম সবকিছু তার পিছনে গেছে, তারে হুজুর বল। দে ক্যানট থিঙ্ক, একটা লেফটেন্যান্ট কর্নেল থিঙ্ক করতে পারে না যে একজন ইমাম তার সাবঅর্ডিনেট। বাংলাদেশ আর্মির পয়সা খরচ করে প্রত্যেক ব্যাটালিয়নে পারলে একটা করে মসজিদ বানাচ্ছে। তা আপনি এই আর্মির কাছ থেকে, আমি ইসলাম বিরোধিতার একেবারে, আপনি আমার ব্যাকগ্রাউন্ড অন্যরকম, কিন্তু আমি ইসলাম বিরোধী, কিন্তু আমার কথা হলো যারা বাংলাদেশকে কখনো মেনে নেয় তাদেরকে আপনি চাকরি দিচ্ছেন, তাদের চাকরি ব্যবস্থা করে দিচ্ছেন, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতেছেন, তাদেরকে সর্বত্র আমাদের সাথে কম্পিটিশনে লাগাই দিচ্ছেন। ইজ হোয়াট হ্যাপেন ভাই। 53 বছর এটাই হয়েছে, যে কারণে জামাত আজকে এটা বলতে পারে। জুম্মা হুজুরের পড়ে যাওয়াটা, এটা কিভাবে দেখেন? আমি দেখলাম বাংলাদেশে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল বলছে ও ভূমিকা করছে, বান্দরামো করছে, চালাকি করছে, মানুষের সিম্পাথি পাওয়ার জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক। আমি দেখি আমি এটা মনে করি খুব টায়ার্ড ছিল, বুঝছেন? এই ধরনের আয়োজনের সাথে উনি তো বেরোবে ইনভলভ ছিল, উনার বয়স সবকিছু মিলে টায়ার্ড ছিল উনি। আমি অনেক ফান করেছি আরেকটা প্রোগ্রাম, বাট আমি ফানটা এখানে করতে চাই না। কিন্তু আমার একটা ধারণা, সেটা হলো যে তারা এই শোডাউনটার প্রতি যে পরিমাণ নিবেদিত ছিল, সে নিবেদিত প্রমাণটাই হলো এই শফিক। এরাই হলো ক্যাডার, জামাতের ক্যাডার। আর শেখ হাসিনারা এই ক্যাডারদের সাথে হ্যান্ডেল করতে, 14 সালে এই ক্যাডারদের সাথে হ্যান্ডেল করতে, ভাগিনা দ্বারা হেফাজতকে হ্যান্ডেল করে, শফি হুজুরকে হ্যান্ডেল করছে, ভাগনা নামে কথিত ভাগনা। আপনার চিনেন কিনা জানেন, আপনি তো সাংঘাতিক, সবাইকে ওই যে রাম শাম যদুমধু সবাই আপনি আপনার ইয়েতে নিয়ে আসেন, আওয়ামী লীগ বললে আপনি নিয়ে আসেন, কি কয় না কয় আমি কিছু বুঝি। এই যে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় একসময় তথ্য ছাগল বলতাম ওরা, আমি তথ্যের ছাগলামি করতে, সিম্পল ছাগলামি করতে, কথাবার্তা বলতো ছাগলামি। আমি তার সাথে যখন আমার রুমে বসে কথা বলছেন, তার কাছে ছাগল মনে হয়। সেই লোকটা হলো বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিল তখন। তারপরে শেখ হাসিনা তাকে এমন প্রমোশন দিল যে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল, যে লোকটা বেলজিয়ামের নিজের কমিউনিটির কাছে গ্রহণ দিত। এদেরকে দিয়ে উনি হেফাজত মেনটেন করছে। তাহলে হেফাজত কার কান্দে চাপে? শেখ হাসিনা কান্দে চেপে নাচছে। এখন শেখ হাসিনার সমস্ত সবকিছু ওনার কান্দে শুধু নাচে না, আমাদের বঙ্গবন্ধুর কান্দে নাচছে। শেখ হাসিনার এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে উনি এসব অপকর্ম করেছেন। হেফাজত মনে হয় আপনার আমাদের বঙ্গবন্ধু, শেখ হাসিনার বাবা হইতে বঙ্গবন্ধু আমাদের, সেই বঙ্গবন্ধু মাথা ভাঙার চিন্তা করে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদকে দিয়ে আনা হয়েছিল প্রথম। না, এটা হাসান, যেটা হাসান নিজে আমার সামনে বসে বলছে, হাসান মাহমুদ আমার সামনে বলছে। সেটাও আমাদের সাথে গেলে যে কোনো ভাবে হোক, আমার রুমে যে সবাই যেই আসতো, অ্যাটলিস্ট আমার রুমে একবার আসতো, যে কোনো কারণে হয়তো আমার সাথে একটা দেখা হওয়া বা আমাকে একটা কিছু বলা, এটার জন্য হয়তো এরা আসতো। তো আমি তাকে দেখে, সে নিজে বলছে সেই এটা নেগোসিয়েট। আপনি যে বললেন তাহলে এটাও যদি হয়, তাহলে জামাত যত বড় সমাবেশ করুক না কেন, যেমন শফিক কিন্তু আমার উপজেলার লোক, শফিক আমার উপজেলায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আপনি তো কলঙ্কিত উপজেলা দেখি। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট ভাগ্যবান, আমার উপজেলা সুলতান মাহমুদ মনসুর, আমার উপজেলা হচ্ছে ওই যে একমাত্র নবাব
বাংলাদেশের আরে রাজনীতিতে। বাবা নওয়াব সাংঘাতিক। আলী হ্যাঁ, আব্বাস আমার আমার খান, খুব খাতিরের লোক ছিল, কালো মানুষটা তো। নওয়াব আলী আব্বাস খান, তারপরে হ্যাঁ, হচ্ছে এই যে চৌধুরী ইয়ান নাদেল, যে সর্বশেষ ইয়ে নাদেল, সব তো নাদেল আমার নাদেল। উপজেলা। এবং সবচেয়ে মজার কথা জানেন, আমার উপজেলায় 73 সালে ইলেকশনের পরে বাংলাদেশের প্রথম উপনির্বাচন হয়েছে। মানে আব্দুল মুনতাকিম চৌধুরী সেখানকার এমপি ছিলেন। তাকে যখন জাপানে জাপানে রাষ্ট্রদূত করা হয়, তখন ওইখানে উপনির্বাচন হয়েছিল সেখানে। কাজেই এই যত বড় সমাবেশ করুন না কেন, শফিক আমার উপজেলায় ইলেকশন করলে ফেল করবেন। না না না, এখন তো তারা বলতেছে তারা 250 আসন পাবে। না, বক্তা দিচ্ছে তার রে ভাই, ওই ভোট, বক্তা এসছে, তারা তার সরকার গঠন। কর্মী বাড়তে পারে, কর্মী বাড়তে পারে, ভোটার বাড়ে নাই তো। সরকার গঠন করবে রে ভাই, আপনি কোথায় আছেন? কারা আপনি কি বলেন না বলেন, আপনি সরকার দেশে নেন গঠন অনেক। করবে? এর জন্য ইলেকশন চায় না তারা। তারা ইলেকশন চায়, ইলেকশন হয়ে গেলে তো সমস্ত হিসাব নিয়ে ফুচুত হয়ে যাবে। ইলেকশন কেন চায় না? এই যে আজকে যে হিসাব নিচ্ছে সে, এই শেষ করতে হবে, তারপর ইলেকশন। হ্যাঁ, এই শেষ করতে 50 বছর লাগবে বাংলাদেশ। 50 বছর কি ইলেকশন হবে না? আজকে শফিক যেসব ফর্মুলা বলছেন, এই করতে হবে। হ্যাঁ, 50 বছর পিয়ার পদ্ধতি, ওনারা 1 নম্বর পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি। পিয়ার হুম, পদ্ধতি হলে তারা কিছু আসন থাকবে তাই, কিন্তু তারা তো বলছে সরকার গঠন করবে। আমি সরকার গঠনের কথা বলে কিন্তু চিত্তায় পড়ছে। সরকার গঠনের কথা বলতে গিয়ে দুইটা দুইটা ঘটনা কিন্তু চিত্তায় পড়ছে। একটা হলো দুর্নীতির বিরুদ্ধে কি একটা করবে বলে প্রথম ওনারা কি উদাহরণ, সেটা করতে গিয়ে চিত্তায় পড়ছে, মানে দুর্নীতির বিরুদ্ধে তখন তো বিএনপি বলছে, বিএনপি চেহারা দেখতে কারণটা পাচ্ছে সব মায়েরা হাড্ডি ভাঙবে। ভাই, ও ভাই শুনেন, এই যে এত বড় সমাবেশ করাটা, এত ট্রেন ভাড়া করার, এগুলো তো দুর্নীতি। এই জিনিসগুলো তো দুর্নীতি উন্নত উন্নত বিশ্বের। আপনি এই আবারও ভদ্রলোক সাবজেক্ট হওয়ার গুলো, চেষ্টা করতেছেন এই ভাই, সাবজেক্ট আপনি গুলোই তো ভদ্রতা দুর্নীতি। চাই। আপনি এদের কাছ থেকে যদি আপনি এটা ভাবেন, ওরা তো বাংলাদেশের মানুষকে রেপ করে থাকতেছে, সর্বত্র রেপ করতেছে, মারতেছে, ঘুমাইতেছে, কি না করে 2001 থেকে কি না করছে। আপনি তাদেরকে কোথায় টিকেট বাটপারির সাথে মিলাচ্ছেন? তারা বাংলাদেশের মানুষ রেপ করে, তারা বাংলাদেশের মানুষকে আগুন জ্বালায়, এই বাংলাদেশের এই ঘরে ঘরে আগুন জ্বালায়, মানুষ মারে, পোড়ায় ফেলছে। ইসলামে আছে যে আপনি পোড়ায় ফেলবেন? মুসলমানদের পোড়ানো যায়? কত মুসলমান, কত 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 পুলিশ পোড়ানো হয়েছে যাত্রা বাড়িতে, চিন্তা করেন। এটা মুসলমানের কাজ। তারা তো দাবি করে তারাই যাত্রা বাড়িতে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তার মানে তারা করছে। যদি ইসলামী দল এই কাজটা করে, তাহলে এরা ইসলামের অনুসারী নাকি এরা অগ্নি উপাসক? আগুন তাদের কাছে আগুন দিয়ে সমস্ত কিছু জয় করার মানসিকতা হচ্ছে। তো ভাই, এদের এদের নিয়ে আপনি এত মাইন্ড কথা বলে কোনো লাভ নেই। এরা হইলো বলতে পারেন না, যে ভাইরাস। ইলেকশনে, এরা ভাইরাস। ইলেকশনে এরা এরা ক্ষমতা হইলো, আসার দল না। ইলেকশনে ক্ষমতা আসার দল না কিন্তু এরা। যাই হোক, আমি জানি না ওরা কিভাবে ক্ষমতা আসতে চায়। নিশ্চয়ই তাদের একটা ফন্দি আছে, বুদ্ধি আছে, এবং সেটা 53 না, বছর পর বলছে ফন্দি তারা সেটা করবে। ফন্দি বুদ্ধিটা কি জানেন? ফন্দি বুদ্ধিটা এই যে এনসিপি অমুক অমুককে নিয়ে প্রশাসন সাজাইয়া, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনে ইলেকশনে আসার চিন্তা নাই তাদের। আরে ভাই, অনেক বললাম বাড়ি ভাই। আপনার আপনার আচ্ছা শুনুন আপনার তো, সাথে আমার দৃষ্টিভঙ্গি আপনাকে মিলল না। আপনার আপনি হার্ডলাইনার না, আপনি হইলেন খালি মাত্র হইলো কোনোভাবে শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য আচ্ছা আসছেন। এটা বলে লাভ নেই। শুনেন তো, শেখ হাসিনার আপনাকে সমালোচনা এখন আপনি করতেই হবে। আমি একটা ধরে রাখছি একটা ব্যাপার, প্রশ্নটা চলে যাবে এর জন্য। হাজি মোহাম্মদ আব্দুল্লাহ, প্রশ্ন নিবেন বাড়ি ভাই। সার্জিস আজকে ভয়ে দোয়া পড়তেছিল। এনসিপি জামাতের বি টিম। তারপরে এগুলো নতুন কিছু না তো। আচ্ছা, হয়তো এনসিপি নিবন্ধন পাবে না, স্বতন্ত্র ভোট করে জামাতে যোগ দেবে। সাইফুল আমিন ভাই এ ব্যাপারে কি বলবেন? এইটা আমি আর জানি না, আমি ভবিষ্যৎবাণী করি না কখন আমার ভবিষ্যৎ। তবে আমি আপনার ওনাকে বলেন একটা জিনিস, যে একজন ট্রু সিচুয়েশনের যেটা
সেটা হলো যে কোনো মূল্যে শাপলা কিন্তু শাপলা না পাক ওরা নিবন্ধন পাবে, যদিও কত উপজেলায় যেন তারা, কত গ্রামে যেন বা কত জায়গায় তারা 200 বেশি ভোট স্বাক্ষর সংগ্রহ করতে পারে। তো এইটা এটা এর পরেও যেহেতু বাংলাদেশে এই রাজনীতিটা যখনই পট পরিবর্তন হয় তখন কিংস পার্টি পার্টি এরা ঠিকই পাবে, নিবন্ধন পেয়ে যাবে রাজনীতি করতে। তবে আমি একজনের একটা প্রশ্নের উত্তর দিতে পারি ভাই, আমি যেটা নৈতিকভাবে আমার দায়িত্ব, আমি কি উত্তরটা দিতে পারি একজনকে কোট করে? বলেন। আচ্ছা, রশিদ হারুন, জনাব রশিদ হারুন, আপনি উনি যেভাবে গালাগালি করতেছে, তো আমি গালাগালির পক্ষে না, উনি যত পারেন গালাগালি দেন, কিন্তু আমাকে দেন রশিদ সাহেব, আপনি আমাকে গালি দেন। আপনি মা বাবা তুলে গালি দিচ্ছেন কেন? আপনার বাপ মা কি এরকম নাকি? আপনার মা বাবা বারবার একই কথা লিখে, বারবার একই কথা লিখে। তারপর একজন মানুষকে তো তারে মনে করায় দেওয়া দরকার, একটা সভ্যতা বলে একটা জিনিস। আপনি গালি দেন, যাকে গালি দিবেন তাকে গালি দেন। আপনি কেন আপনি গালি দিচ্ছেন এমন ভাবে যেন আপনার মাকে গালি, আপনার মা কি এরকম, আপনার মাকে এইভাবে ট্রিট করেন, আপনার বাপকে এইভাবে ট্রিট করেন? খুব দুর্ভাগ্যজনক রশিদ সাহেব, আপনি মানসিকতা চেঞ্জ করেন। আপনি গালি দেন, আমাকে গালি দেন, আমার সকল সমালোচনা করেন, কিন্তু আপনি যেসব কথা লিখছেন এটা মনে হচ্ছে যে আপনার মা নাই, আপনার বোন নাই, আপনার বাপ নাই, আপনার দাদা নাই, আপনার পেছনে আপনি পৃথিবীতে টুক করে পড়ছেন, আল্লাহ আপনাকে পাঠায় দিচ্ছে হযরত আদম আলাইহিস সালামের মতো, আপনি একমাত্র ব্যক্তি যিনি সবাইকে গালি দিতেন। ঠিক ভাই, আমি বলে দিচ্ছি না, কিন্তু এগুলো উত্তর দিতে হয় ভাই। আপনি গালি সহ্য করতে পারেন, কিন্তু আপনার যখন আপনার এরা এই কুলাঙ্গারগুলি যখন মা বাবা তুলে গালি দেয়, এদের বাপ মাও কুলাঙ্গার, নইলে এরা কথা বলে না। একদম আমরা ওই নতুন দলটা নিয়ে আলাপ করব। নতুন দলটা আজকে চট্টগ্রামে গেছে। হ্যাঁ, চট্টগ্রামে যাওয়ার পরে তাদের হোটেলে বর্ণনা, কিছুক্ষণ পূর্বে এনসিপির যে গাড়ি বহরটি চট্টগ্রাম নতুন ব্রিজ হয়ে নিউ মার্কেট হয়ে চট্টগ্রামে প্রবেশ করলো, সেটি এখন নিউ মার্কেটের হোটেল সৈকতে কিন্তু তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং হোটেল সৈকত ঘিরে এখানে নিরাপত্তার বেষ্টনী খুব জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ডিবি যারা সদস্য রয়েছেন, সোয়াট টিম রয়েছেন, এবং কোতোয়ালি থানা পুলিশ, র্যাবের যারা সদস্য রয়েছেন, তারা সবাই এখানে কিন্তু হোটেল সৈকতের গেটের বাইরে এই মুহূর্তে উপস্থিত আছেন। এবং যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই কিছুক্ষণ পূর্বেই কিন্তু মাত্র হোটেল সৈকতের ভিতর প্রবেশ করলেন। দেখতে পাচ্ছি আমরা পুলিশের যে ডিবির গাড়ি রয়েছে এবং এর পাশাপাশি র্যাবের যারা সদস্যরা রয়েছেন, সোয়াট টিম যারা রয়েছেন তারা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যারা সদস্য রয়েছেন তারা সহ সবাই এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন, এবং হোটেল সৈকতে কিন্তু তারা অবস্থান করছেন আগামীকালকে চট্টগ্রামের যেই তাদের কার্যক্রম, সেই কার্যক্রমকে ঘিরে। এই মুহূর্তে হোটেল সৈকতের বাহিরে আমরা উপস্থিত আছি, হোটেল সৈকতের ভেতরে কিন্তু এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং একই সাথে যারা হোটেল সৈকতের ভিতরে আছেন তারাও কিন্তু বাইরে আসতে পারছেন না। এই মুহূর্তে যে নিরাপত্তা বেষ্টনীর চাদরে কিন্তু হোটেল সৈকত চট্টগ্রামের নিউ মার্কেটে আমরা জানি যে হোটেল সৈকতটি রয়েছে, সেই হোটেল সৈকতটি নিরাপত্তার চাদরে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়ারফিল্ড থেকে কমেন্ট্রি হচ্ছে। ফটকটি রয়েছে, সেই মূল ফটকে কিন্তু যারা পুলিশের সদস্যরা তারা এই মুহূর্তে উপস্থিত আছেন, এবং ভিতর থেকে কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না, এবং বাইরে থেকেও কিন্তু কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কথা বলে জানতে পেরেছি যে আজ সারা রাতই কিন্তু এই ধরনের নিরাপত্তার চাদরেই কিন্তু হোটেল সৈকতের যে বাহিরের যে অংশটি, যেই সামনের রাস্তা এবং হোটেল সৈকতের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত থাকবেন, এবং এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং হোটেলে তারা উঠেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আজ রাতে এখানে থেকে কাল সকালে এখান থেকে তাদের পরবর্তী কার্যক্রম কিন্তু শুরু করবেন। এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেরেছিলাম যে চট্টগ্রামের নতুন ব্রিজ হয়ে নিউ মার্কেট হয়ে ফিরিঙ্গি বাজার থেকে নিউ মার্কেট হয়ে তাদের যে
সেই গাড়ি বহরটি চট্টগ্রামের নিউ মার্কেটের হোটেল সৈকতের ভিতরে সে প্রবেশ করেছে এবং এখানে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারা সবাই এবং তাদের গাড়িগুলো আমরা ভিতরে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি চট্টগ্রামের যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখন এই মুহূর্তে ভিতরে রয়েছেন এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি তাদের সকলের উপস্থিতি কিন্তু হোটেল সৈকতের ভিতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদিও হোটেল সৈকতের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না বা হোটেল সৈকতের ভিতর থেকে কাউকে অনুমতি ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে চাদর সেটা আসলে আজ সকাল থেকে রাত পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আসলে চট্টগ্রাম কক্সবাজার থেকে শুরু করে তাদের আসার পথে এবং তাদের যে সমাবেশগুলো হয়েছে সেখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে কিন্তু আসলে এই নিরাপত্তার চাদর দেওয়া হয়েছে হোটেল সৈকতের বাইরে এবং ভিতরে উভয় ক্ষেত্রেই। এই মুহূর্তে যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারা ভিতরে প্রবেশ করার পর আমরা জানতে পেরেছি যে তাদের অধিকাংশই কিন্তু হোটেল কক্ষে প্রবেশ করেছেন এবং যারা বাহিরে এই মুহূর্তে উপস্থিত আছেন তারা সবাই কিন্তু আলাপ করছেন যে আসলে কিভাবে তাদের পরবর্তী কার্যক্রমগুলো তারা করবেন এবং পুলিশের যারা সদস্য রয়েছেন, সোয়াট টিমের যারা সদস্য রয়েছেন, র্যাবের যারা সদস্য রয়েছেন তারা সহ অন্যান্যরা সহ সবাই আলাপ করছেন তাদের পরবর্তী কার্যক্রমের ব্যাপারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোটেল সৈকতের যে গেটটি রয়েছে সেখানে পুলিশের সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং যে গাড়িগুলো এখানে উপস্থিত আছে সেই গাড়িগুলোর মধ্যে যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ রয়েছে তারা ছাড়া বাকিদেরকে ভিতরে প্রবেশও করতে দেওয়া হচ্ছে না বা বাহিরে বেরো হয়ে যেতে দেওয়া হচ্ছে না। এখানে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে যাতে রক্ষা পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হোটেল সৈকতের যে গেট রয়েছে সেই গেট থেকে একটি গাড়ি বের হচ্ছে, তাদের অনেকগুলো গাড়ি কিন্তু একসাথে হোটেল সৈকতে প্রবেশ করেছেন এবং তার মধ্যে একটি গাড়ি বের হলো। ভিতরে হোটেল সৈকতের ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের গাড়িগুলো রয়েছেন, তারা তাদেরকে নিরাপদে ভিতরে যাতে যেতে পারে সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন এবং তাদের সাথে একটি টিম ভিতরে এই মোটামুটি এইভাবে কি মানুষের গণমানুষের রাজনৈতিক দল হয় বা এটা মনে হয় যে জঙ্গি দমন অভিযান চলতেছে। আমি আপনার আমি আপনাকে বলি আমি জিয়া যখন দল গঠন করে আমার মনে আছে উনি সারা বাংলাদেশ যেতেন, যে ওই শহরে আজ থেকে এটা আমার জেলা, হ্যাঁ আজ থেকে নেত্রকোনা আমার জেলা বা আজ থেকে সিলেট আমার জেলা, এইভাবে জিয়াউর রহমান দল গঠন করেছে। আর এরা যেখানে যাচ্ছে সেখানে শাসাচ্ছে মানুষকে। আরে বাবা গোলাম, যদি আপনি গোপালগঞ্জ যান আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোপালগঞ্জ রাজনীতি হবে না। বগুড়ায় যান বিএনপির বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে বলে বগুড়া হবে না। চকরিয়া সালাউদ্দিনের এলাকা, ওই এলাকায় গিয়ে যদি তাকে শাসানো হয় এটা কিভাবে মানুষের রাজনৈতিক দল হবে? সালাউদ্দিন কি বলেছে জানেন? যে বাবাদেরকে রক্ষা করার জন্য আমার 2 ঘন্টা কষ্ট করতে হচ্ছে। ও তো ওদেরকে বাবা বলে, বাবাদেরকে রক্ষা করার জন্য তার 2 ঘন্টা একটা মিটিং এর মধ্যে মিটিংও সে কথা বলতে ঠিক মতো পারছিল না, আবার এদেরকে রক্ষা করার জন্য তার রাস্তা ক্লিয়ার করে দিতে হয়েছে তারা যেন ফেরত আসতে। আপনি একটা ভালো, আপনি যে শিশু দল বাড়ি ভাই, আপনি শিশু দল বলছেন, এটা কিন্তু এক্স্যাক্টলি ঠিকই বলছেন। শিশুরা কি করে, শিশুদের নেচার দেখবেন, শিশু যখন জন্ম নেয় তখন তো মায়ের কোলেই সারাক্ষণ মায়ের কোল থেকে যখন সে একটু হামাগুড়ি দিতে সে তখন কি করে, তখন কিন্তু সে খামচানো শুরু করে, মানে একটু দাঁত হইলে খামচানো শুরু করে। শিশুরা কিন্তু খামচায়, এখন শিশুরা একটু খামচাচ্ছে আর কি, সেই খামচানো সহ্য করা উচিত সকল রাজনৈতিক দলের। কিন্তু গোপালগঞ্জবাসী মনে হয় এই খামচানোটা সহ্য করতে পারে নাই এবং চকরিয়া সেই খামচানোটা সহ্য করতে পারে। যাই হোক, শিশু দলের যে রাজনীতি, তারা এই যে খামচানো রাজনীতি করছে, এরা আস্তে আস্তে যদি ম্যাচুরিটি লাভ করে করবেন, না হলে শিশু রাজনীতিতে থেকে যাবে। এইটা শিশুদের মতোই আচরণ করতেছে, আসলে ওই হামাগুড়ি দেওয়া শিশুদের মতোই আচরণ করতেছে। তো আমার মনে হয় হাতিয়াতে যে সেন্টারের উপর আক্রমণ হয়েছে, হাতিয়া যে সেন্টারের উপর আক্রমণ হয়েছিল
মিটিং করতেছিল সন্ধ্যার পরে বাজারে, শুনতেছিল মানুষ। যেমনি বিএনপির বিরুদ্ধে গালিগালা শুরু করলো, ওখানে আক্রমণ করলো তারপর মানুষ। অথচ দেখেন এই ফরিদপুরে বিএনপি কিন্তু ওদের পক্ষে মিছিল করে। ক্যান ইউ ইমাজিন হবে কত বড় বেই। ফরিদপুরে কিন্তু ওরা সমাবেশ ঠিক মতো করতে পারে না, 4টা এপিসি টেপিসি 1500 এক্সট্রা পুলিশ দিয়া ঘেরাও করে তারা কিন্তু তার গোটা 100-150 লোকের মধ্যে সব সমাবেশ করছে। আর বিএনপি কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছে, চারিদিকে মিছিল করে পাহারা দিচ্ছে। আওয়ামী লীগ যে মিছিল করছে সেই মিছিল যেন এদিকে আসতে না পারে, বিএনপি এক ধরনের ভ্যানগার্ডের মতো দাঁড়ায় ওদেরকে রক্ষা করছে। অথচ এই চক্রিয়া কক্সবাজার গিয়ে সালাউদ্দিনকে বলে কি গডফাদার। যাই হোক, ওটা ওদের জ্ঞানের জ্ঞানের পরিধি বলতে পারেন। জ্ঞানের পরিধি না হলে যে বাচ্চা উপদেষ্টা যে মনিটরিং সেলের ছবি ফাঁস করে দিচ্ছে এবং তার যে মন্তব্য, এই জন্য দেশে কোন রাষ্ট্রদ্রোহ মামলায় পড়বে। সে নিজেই কিন্তু সকল উপদেষ্টা সহ ওখানে যারা আছে প্রত্যেকে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায়, যে তারা ওখানে বসে নির্দেশ দিচ্ছে খুন খুন করাচ্ছে। কারণ আপনার ওর স্ট্যাটাসের মধ্যে এটা ডট 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 দিয়ে ফেসবুকে যেহেতু বাজে কথা লেখা যায় না, মানে এই যে খুন যখন ওগুলো একটু এই জন্য ওরা ডট ডট দিয়ে সে নির্দেশ দিচ্ছে, সে ওগুলো লিখেছে, হুমকে দিয়েছে, সে লিখেছে, সে ওখানে বসে এটা করছে। তো এটা কিন্তু তাদের বিরুদ্ধে এভিডেন্স যে জাহাঙ্গীর সাহেব একটা আপলা বেবলা মানুষ, আমি তাকে বলি। হ্যাঁ, কখন কি বলে না বলে কিছু ঠিক ঠিকানা নাই। আজকে বলতেছে যে কি লাশ যখন ইচ্ছা তখন উঠায় নিয়ে আসবে। উনি আবার ওনার একটা বক্তৃতার ফাঁক আছে কিন্তু ভাই, আমি একটা আপনাকে আপনারা একটু একটু দেখেন যে বক্তৃতার একটা ফাঁকে আছে। বলছেন যে আমি যদি মনে করতে পারি সেটা হলো যে উনি বলছেন কি বলে লাশগুলো আত্মীয়রা নিয়ে গেছে, তারা ময়নাতদন্ত করতে চায়। আবার বলছেন অনেকজনের তো ময়নাতদন্ত হয়েছে। আবার বলছেন ঢাকায় যে আর আছে তার লাশ কিন্তু ময়নাতদন্ত হয়েছে। তাহলে অনেকজনের ময়নাতদন্ত, যদি ওই 4 জনের ময়নাতদন্ত হয়নি, এটা কনফার্ম, বিবিসি থেকে শুরু করে সকল কনফার্ম করছে যে এটা হয়নি, তাহলে আরো অনেকজনের যে ময়নাতদন্ত, তাদের এখানে কি একটা সন্দেহ জাগে না আসলে 5 জন নিহত হয় না আরো অনেকজন নিহত হয়েছে? তো মনে হয় না। আমার ওনার বক্তব্যের ফাঁকটা দেখে ওই যে থার্ড টার্মিনাল ইয়ে দেখতে গিয়ে উনি কিন্তু এই কমেন্টটা করেছেন। ওখানে কিন্তু একদম স্পষ্ট কোট আন কোট সে বলছে যে ময়নাতদন্ত দরকার হলে লাস্ট ইয়ে থেকে উঠায় তুলবেন। কিন্তু উনি আবার বলছেন যে অনেকজনের তো ময়নাতদন্ত হয়েছে। আবার বলছেন ঢাকায় যিনি মারা গেছে তার ময়নাতদন্ত হয়েছে। কথার ফাঁক দেখতে পাইছেন? এজ এ জার্নালিস্ট বা একটু চিন্তা করলে তার কথার মধ্যেই আছে যে অনেক মানুষ মারা গেছে। এখানে কিন্তু আপনার লুকানোর উপায় নাই, তার কথাই ফাঁস হয়েছে যে মানুষ কিন্তু 5 জন না, অনেক মানুষ মারা গেছে। দেখেন গোপালগঞ্জে ঘটনা ঘটলো, চকরিয়াতে ঘটলো, গোপালগঞ্জে কারফিউ দেওয়া হইলো, চকরিয়াতে কারফিউ দেওয়া হইলো না, কিছুই করতে হইলো না। এগুলো তো মানুষের মনে প্রশ্ন তৈরি করে। হ্যাঁ, গোপালগঞ্জটা আর কয়েকদিন কন্টিনিউ করতে পেরেছে? এরা এরা পাগল হয়ে গেছে তো। এরা এখন যে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে তার সেখানে তারপর কার্ফিউ দিতে হচ্ছে কেন? কারণ তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণে তারা তারা বলছে যে তারা এটা করতে পারে না। এখন তাদের গোয়েন্দা কাজ করতেছে। আপনি দেখছেন যে গোপালগঞ্জে ওদের সমাবেশের সামনে 2টা লোক বসা ছিল। তাদের একজন কিন্তু আজকে ভিডিও একটা ভিডিও রিলিজ করেছে, কি একটা নামে, কি একটা নামে, সে কিন্তু ওখানে বলছে গোয়েন্দা ব্যর্থতা, তারা সবকিছু জানতে, এটা টাকা পয়সাওয়ালা। সে ওই লোকটাই ওখানে বসা ছিল কিন্তু একদম চুল বাঁধা, সে পুলিশের নিজের গোয়েন্দা অফিসার বলে দাবি করছে। তো গোয়েন্দা ব্যর্থতার শোধ এখন গোয়েন্দাগিরি করবে, মানে কি বলে নিরাপরাধ মানুষের উপর অত্যাচার করে তাদের গোয়েন্দা তথ্য যে সফল ছিল সেটা প্রমাণ করবে। এটাই হলো। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি কিভাবে দেখেন আপনি? কিসের হরতাল? আওয়ামী লীগ হরতাল সেটা আমি জানি না, এবং আওয়ামী লীগ দেয় নাই এগুলা। ওই যে ওই ইয়ের মতো গোপালগঞ্জের একজন বঙ্গবন্ধু কমান্ডার বেরিয়েছে না, ওটিকে হুমকি দিচ্ছে যে বঙ্গবন্ধু গেরিলা কমান্ডার, এরকমই ভুয়া কিছু হবে। আই ডোন্ট বিলিভ আওয়ামী লীগ স্টেটমেন্ট করে ছাত্রলীগ সহ কয়েকটা সংগঠন
স্টেটমেন্ট করে হরতালটা দিয়ে এগুলো যদি করে থাকে তাহলে আমি বলবো যে এটা মানে তারা যতটুক এগিয়েছিল তারা ততটাই তারা পিছাবে। তারা যেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না সেটা করে লাভ কি? যেটা করছে তো এটাই তো জেদ থাকতে পারতো আগামী 15 দিন। হঠাৎ করে হরতাল ইমপ্লিমেন্ট করতে পারবে? আমি এই হলো আওয়ামী লীগের মানে এখন আপনি আওয়ামী লীগের বলবেন হরতাল কেন ডাকবে? সে গোপালগঞ্জে হরতাল ডাকতে পারে। এটা কি বললেন? আমি তো জানি, আমি শুনে তো আসছে মানে এরকম ওই যে ওবায়দুল কাদের আর কি আমার ধারণা আছে এই এই যে ইয়ে প্রকৃতির যেগুলো আছে কি বলে ওই যে যাত্রা নাটকের সঙ্গের প্রকৃতির যে এই হরতালটা আওয়ামী লীগের না, এই হরতালটা আওয়ামী লীগের না, কিন্তু ছাত্রলীগ সহ কয়েকটা অঙ্গ সংগঠন। দেখা যাক ওরা কি করে, হইলে তো খুবই ভালো। আমি যেটা বাস্তবতা যেই হরতালকে তারা নখদন্তহীন করেছে আওয়ামী লীগই তো করছে, তাই না? বাংলাদেশে হরতাল বলছে, হরতালকে ওনারা শেষ করে দিচ্ছেন। এখন ওনারা হরতাল ডাকেন কি? ওনারা অন্য কোনো কর্মসূচি চিন্তা করতে পারবে। ছাত্রলীগ এত বড় মেধাবী নেতারা আছে, তারা কি চিন্তা করছে? হরতাল করবে। হরতাল যদি করার মতো অবস্থা হয় সেটা একমাত্র গোপালগঞ্জে আছে, সারা বাংলাদেশে করতে হরতাল। আপনাকে কে কি লিখছে? ওই লোকটা আবার দরকার নেই, যে লোকটার কথা আপনি বলছেন শোনেন, সে যেহেতু বংশ নিয়ে কথা বলতেছে না, আমাদের পিতাদের নিয়ে বা মাতাদের নিয়ে, আমাদের দাদাদের নিয়ে কথা, সে যত গালি দিতে পারে আমি কিন্তু এটা ওয়েলকাম করি। আমি তার থেকে আইডিয়াও নিতে পারি, একজন তার আইডিয়াতে তার সাথে তার নিয়ে কথা বলতে পারে। উনি যেন আর কোনোদিন কারো আমি তার প্রতি অনুরোধ থাকবে কারো মা বাবা নিয়ে যেন কথা না বলে, এবং এটা ওনার সাবধান উচিত এই জন্য যে ওনার বাপ মাও কিন্তু একই গালির শিকার। আমি হয়তো দেবো না, আরেকজন। তবে একটা রাজনীতি যে মেরুকরণ যেটা হচ্ছে আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ, সমস্ত দল এন্টি আওয়ামী লীগ দলগুলা কিন্তু ইউনাইটেড না, কিন্তু অনেকগুলো এন্টি আওয়ামী লীগ দল, বিএনপি, জামাত, এনসিপি, এরকম নানা দল আছে। এই দলগুলা কিন্তু ইউনাইটেড না। 96 এর ইলেকশনে আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ দলগুলোকে ভাগ করে রেখে ইলেকশনে বেরিয়ে এসেছিল। বাড়ি ভাই, এইসব পোলারাইজেশন এখন কথা বলে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশের নির্বাচনের চিহ্নই তো নাই। আপনি নির্বাচনের কোনো সূর্য দেখতে পাইতেছেন কোথাও? তো এই পোলারাইজেশন, এখনকার পোলারাইজেশন কালকে চেঞ্জ হবে, কালকে একটা পরশু চেঞ্জ হবে। তো এইসব পোলারাইজেশন নিয়ে আমি মোটেও মানে আমি আমার ব্রেন কাটাইতে রাজি আপনাকে। আমি সরি, আমি আপনার গোপালগঞ্জের ঘটনার পরে ইউনূস সাহেব চুপচাপ, কিন্তু ভয় পাইছে এটা? না লজ্জা লজ্জা পেয়েছে। উনি এখন সারা দুনিয়াতে কেমনে কার সাথে কেমনে কথা বলবেন, ওনার হাতে তো রক্ত। উনি এখন ঘুমটা দিয়ে থাকবে কিছুদিন, এবং আমার ধারণা উনি সময় নিচ্ছেন আর কি, যে দম নেওয়ার যে সময়টা লাগে না, বয়স হচ্ছে ভাই, যাই করেন 87 না 88 বছর বয়স, তাতে এতগুলি মানুষ খুন করতেছে, তাই না? তার তো এগুলো হজম করতে হবে, তাই না? এই মানুষগুলো তো তাকে গভীর রাতে যখন ঘুমায়, যখন ওষুধ খেয়ে হোক, ঘুমাতে যেভাবে হোক, এই যে 5-6 জন যাদের মারছে, এরা তো অনেকে হর্ন করতেছে, এটা হন্টিং বলে। ওর পিছন থেকে তাড়া করতেছে, উনি খালি দৌড়াচ্ছে। রাতের বেলা স্বপ্নে দেখে না, মনে আছে ছোটবেলায় আমরা সাপ দেখতাম, সাপ দেখে দৌড়াইতে থাকতাম, আবার দেখতাম ভূত দৌড়াইতেছে, এগুলো আমরা দেখতাম না ছোটবেলায়? স্বপ্নে দেখতেন না আপনি? সাপ দেখে ভয়ে দৌড়াইতে থাকতাম, এক পর্যায়ে ঘুমের থেকে লাফ দিয়ে উঠতাম। এখন উনি তো সাপ দেখতেছে স্বপ্নের মধ্যে, 88 বছর বয়সে, তো আমাদের মতো শিশু বয়স হয়ে গেছে না? শিশু বয়সে তো আমাদের ছোটবেলায় সাপ তো এটা প্রাকৃতিক ভাবেও দেখতাম, আর সিনেমা হলে গেলেই সাপ দেখতাম। সাপ নিয়ে এত সিনেমা বানাইতো, হ্যাঁ, সে অরুণ বরুণ কিরণমালা থেকে আরম্ভ করে সাপ নিয়ে প্রচুর ছবি থাকতো, কিন্তু সে বেহুলা টেহুলা সব সাপের গল্প ছিল সব। এই যে ছোটবেলায় মনে আছে স্বপ্নে দেখতাম যে পেছন থেকে ভূত তাড়া করছে, তার ঠ্যাং ভেঙে আসতো, মনে আছে? যে পড়ে যেতাম, আর হাঁটতে পারছি না,
কষ্ট হয়ে যায়। ইউনুস সাহেবের কথা তো এই এখন, সে তো বিছানার মধ্যে এখন দৌড়াইতে থাকে, আবার ঠ্যাং ভেঙে আছে। তারপরে ওই যে গাব গাছও কয়েকটা গাছ ছিল, গাব গাছ, তেঁতুল গাছ, এগুলা হ্যাঁ, মানে তো ভূতের গাছ, ভূতের গাছ হ্যাঁ, কিন্তু এগুলো, ভূতের গাছ, তাই না? উপরে ভূত বসে আছে। আপনি দৌড়ায় কুল পাইতেছেন না, হাঁটতে পারছেন না, আপনি ইউনুস সাহেব তখন এই স্বপ্নগুলো দেখতেছেন। ইউনুস সাহেব নিয়ে রক্তে ইউনুস সাহেব নিয়ে আপনি খুব ভদ্রভাবে বলছেন যে উনি লজ্জা পাইছেন, সারা পৃথিবীতে মুখ দেখাবে কেমনে। আর হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া গুলা অন্যভাবে বলে কিন্তু তাকে, বয়স্ক মানুষ তো নেপি ব্যবহার করে, নেপি ভিজে যায়, নেপি। ও, কারণ বাংলা এখন সারা দুনিয়াতে 2টা নোবেল বিজয়ী আছে এখন পর্যন্ত, মানে এই রিসেন্টলি আরো আছে, আরো 7-8টা হিসাব জানি যারা নিজের দেশে খুন জখম হত্যাকাণ্ডের সাথে জড়িত। রিসেন্টলি একজন তো জেলে, অং সান সু চি। এখন ইনি অপেক্ষা করতেছেন কবে ওনারে ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকাবে, এই ভয়ে তো উনি কাহিল। যমুনা থেকে তো বেরিয়ে হওয়ার ভয় থাকে, যে বেরোলে যদি পাবলিক ধরে নিয়ে ওরা জেলে ঢুকা যায়, তিনি কি করবে? তার ইয়াকেও, শফিককেও আজকে ইয়ার কাছে দোয়া করতে গেছিল, আল্লাহর কাছে যাইতে হবে না, ওরা তো এখন আল্লাহর কাছে শফিকের কাছে দোয়া করতে গেছিল। আর শফিক তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, ওর দোয়া দেখা এমন তাকাচ্ছিল, সে পীর মানুষ, শফিক দোয়া করে তাকে কি ভালো করবে। ও মাই গড, শফিকের রং তামাশা চলছে। দোয়াতে যদি পীর ভালো হয়ে যায়, তো পীরের পীড়াকেই তো শেষ। রং তামাশা, এটা হলো রং মহলের তামাশা চলে না, সেই তামাশা। সরি ভাই, অনেক মজা করলাম। অনেক ভালো থাকবেন যে ভাই, আপনিও ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকবেন, যারা গালাগালি করেন তারাও ভালো থাকবেন, তাদের মা বাবা ভালো থাকুক, আমি তাদের মা বাবা সুস্বাস্থ্য কামনা করি, তাদের দাদুদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের সন্তান সন্ততি সুস্বাস্থ্য কামনা, এবং ভবিষ্যতে ওনারা যেন আমাদেরকে গালি দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে আবার আসে। তবে যেটা অনুরোধ করেছি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশ নিয়ে কোনো কথা না, আপনি গালি দেন আমাকে, আমি আবারও আমি 3বার সুযোগ দিলাম এই ভদ্রলোককে বোঝানোর জন্য, বা এই কয়েকজন আছেন যারা গালি দেন, আমি না গালি হজম করতে, বা আমি মনে করি যে গালিটা অবশ্যই তার একটা ভিন্ন মত আছে, গালি দিবে, কিন্তু এমন গালি দেয় তখন মনে হয় যে কি করি। ওনারা জানে না, ওনাদের আইডি কিন্তু খুঁজে বের করা সম্ভব, কোথায় থাকেন, কেমন থাকেন, অ্যাড্রেস কি, সব খুঁজে বের করা হয়। এটা কিন্তু বাংলাদেশ, এটা মনে রাখাতে ভুল হবে না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আমরা কিন্তু খুঁজে বের করি। সবাইকে শুভেচ্ছা, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের আমি একটু ঘোষণা দিয়ে রাখি, সাইফুল ভাইকে আমি প্রতিদিন পাবো না, সময়ের ব্যবধান, সময়ের সমস্যা, আমরা ঠিক করব সপ্তাহে যাতে কয়েকদিন ঘোষণা দিতে পারি অমুক অমুক দিন আমরা সাইফুল ভাইকে পাবো, সেভাবে আমরা চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তাদেরকে ভোরের শুভেচ্ছা, গুড মর্নিং। আর অন্যান্য জায়গায় যারা যে অবস্থায় আছেন তাদেরকে সেই অনুসারে শুভেচ্ছা। আর হলো বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের থেকে অনুরোধ, আপনার নিজেরা সুস্থ এবং নিরাপদে থাকবেন, এট দ্য সেম টাইম নিজের পরিবারকে সুস্থ নিরাপদে রাখবেন, এবং পারলে পড়শিকেও নিরাপদে রাখবেন, এই আমার অনুরোধ। বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব তার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখার, নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল। কারণ যে খারাপ সময় আমরা পার করছি, এই খারাপ সময় নিশ্চয়ই কেটে যাবে, তবে সেই সময়টা কিন্তু সবার দায়িত্ব, সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা, সুপ্রভাত।